নির্বাচন কমিশনকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে যে চিঠি পাঠিয়েছে, এই চিঠিটা হলো গত এক বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিসিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল, সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা তার সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সংস্কার এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি, এগুলোর একটি সার্টেন অবস্থা দৃশ্যমান হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেই কথা আমাদের সাথে আগ্রহ হয়েছে। তো অবশেষে তিনি সন্তুষ্ট হয়েছেন এবং জনদাবি ছিল, রাজনৈতিক দলসমূহের দাবি ছিল যে অন্তত আগামী রমজানের আগে যেন নির্বাচন অনুষ্ঠান হয়। এই নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি সম্মত হয়েছিলেন লন্ডন বৈঠকে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে আলোচনার সময়। তারপরে যৌথ ব্রিফিং হয়েছে সেই জায়গায়, সেখানে তিনি সেই ব্রিফিংয়ে উল্লেখ করেছিলেন যে তবে ইতিমধ্যে সংস্কার এবং বিচারের অগ্রগতি দৃশ্যমান হওয়া প্রয়োজন। তো সেটা দৃশ্যমান হয়েছে। ঐকমত্য কমিশনের সাথে আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে সংস্কার বিষয়ে, মৌলিক সংস্কার বিষয়ে মোটামুটি একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে এবং সেই জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের জন্য প্রস্তুত হচ্ছে। তো সুতরাং আমরাও সন্তুষ্ট, মানে প্রধান উপদেষ্টাও তার এই অগ্রগতির জন্য অপেক্ষা করছিলেন সংস্কার এবং বিচার কার্যক্রমের জন্য। বিচার কার্যক্রমের অগ্রগতি সারা জাতি দেখছে। তো এই পরিস্থিতিতে তিনি যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেই অনুষ্ঠানে তিনি ঘোষণাপত্রের একাংশে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ নেবেন এবং তৎপরবর্তীতে সেই রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তারিখ সহ তিনি রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভবিষ্যৎ পরিকল্পনা, তার ভিশন সেখানে তিনি তুলে ধরেছেন। এই সব কিছুই পজিটিভ। আমি মনে করি আমরা ভবিষ্যতেও মাননীয় প্রধান উপদেষ্টার এই দর্শন, ভবিষ্যৎ চিন্তা এবং জাতি গঠনে তার যে ভিশন, এগুলো আমরা ব্যবহার করব এবং তার চিন্তা চেতনাকে আমরা ধারণ করব এবং ভবিষ্যৎ সরকার যারাই আসুক, আমি মনে করি তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব হিসাবে এবং একজন প্রতিভাবান মানুষ হিসাবে আমাদের দেশ এবং জাতি নিয়ে তার যে ভাবনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই ভাবনা তিনি জাতিকে দিবেন এবং জাতি যারাই সরকারে আসুক তারা সেই ভাবনাগুলোকে ধারণ করে এই জাতি গঠনে এগিয়ে যাবেন। এটা আমরাও যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই, সেই ভাবনা আমাদেরও আছে। আমরা জাতির সমস্ত মেধাবী সন্তানদের সমস্ত ভাবনা জাতি গঠনে তাদের অবদানকে আমরা ধারণ করতে চাই, করা উচিত। 8ই আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বর্ষপূর্তি হবে। এই বর্ষপূর্তিতে আসলে সরকারের কার্যক্রমের মূল্যায়নের জন্য যথেষ্ট সময়, কম সময় নয়। এই হিসাবে যদি আমাকে নিরপেক্ষ এবং নির্মোহ মূল্যায়ন করতে বলেন, তাহলে আমি বলবো যে সরকারের কাছে আমরা আরো বেশি কিছু আশা করেছিলাম, এই জাতি আরো অনেক বেশি আশা করেছিল। তো যেহেতু একটা অনির্বাচিত সরকার এবং একটা বিধ্বস্ত রাষ্ট্রীয় পরিস্থিতির সময়ে তাদেরকে দায়িত্ব নিতে হয়েছে, বিধ্বস্ত অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, সমস্ত কিছু একটা লুণ্ঠিত অবস্থার মধ্যে তারা পেয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে একদম শূন্যের কোঠায় ছিল। সেখান থেকে এই সরকারকে বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে কুড়িয়ে কুড়িয়ে আস্তে আস্তে হাঁটতে হয়েছে। আর জনদাবির কোনো শেষ ছিল না। মফ কালচারের সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসির পরিবর্তে মবুক্রেসির একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে। এত সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে পর্যায়ে তারা এখন উন্নীত হয়েছে, সেটা আমি বলবো তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না।
তবে জাতির আশা অনেক বেশি ছিল, আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। ডেমোক্রেসির পরিবর্তে যে মবক্রেসির একটা টেন্ডেন্সি এসেছে, সেটা সরকারের যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে তারা সক্ষম হননি বলেই এই ক্ষেত্রটা আমি তাদের একটু ব্যর্থতা দেখি। আর হচ্ছে এই যে সমস্ত বিষয়ে প্রায়োরিটি ফিক্স করা উচিত ছিল এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত প্রায়োরিটি ফিক্স করা উচিত ছিল, তারা সেটাতে গুরুত্ব দেননি। দেওয়ার কারণটাই হচ্ছে সরকারের মধ্যে যারাই আছেন তাদের আসলে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সমৃদ্ধ খুব কম ব্যক্তি আছেন, এবং যে ব্যুরোক্রেসি তারা পেয়েছেন, যে ব্যুরোক্রেসি এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সর্বক্ষেত্রে তারা যেটা ইনহেরিট করেছেন, সেটা একটা এমন অবস্থায় ছিল, বা এখনো আমি বলবো যে ভঙ্গুর অবস্থায় আছে, যে তাদেরকে দিয়ে ঠিকমতো অ্যাডমিনিস্টার করা, প্রশাসন চালানো, রাষ্ট্র পরিচালনা করা খুবই দুরূহ। আমি এখনো মনে করি ভবিষ্যৎ সরকারকে এই চ্যালেঞ্জটাই মোকাবেলা করতে হবে, যে গত 15 বছরের স্বৈর শাসন এবং ফেসিবাদের জন্য নির্মিত করা একটা প্রশাসন এবং ব্যুরোক্রেসি তারা রেখে গেছে, এবং সেই ব্যুরোক্রেসিকে, সেই পুলিশ প্রশাসনকে, সেই রাষ্ট্রযন্ত্র সব কিছুকে দিয়ে, সাংবিধানিক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে দিয়ে এক্স্যাক্টলি জনপ্রত্যাশা পূরণ করা যাবে সামনে, আমি মনে করি না। এবং সেটা তারা যে অবস্থায় পেয়েছে, তাতে করে খুব একটা আশাব্যঞ্জক কিছু তারা করতে পারে নাই। এটা একটা প্রধান কারণ হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবের মধ্যে কি কি জিনিস বাস্তবায়ন হয়েছে সেটা একটু বলি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে নিরপেক্ষভাবে। এটা ইটসেলফ ইজ এ বড়, এটা রিফর্ম, সে গ্রেট রিফর্ম। সবার মতামতের ভিত্তিতে সেটা হয়েছে। দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশন সংক্রান্ত 12টি আইন বিধি, বিভিন্ন রকমের নীতিমালা আছে। আরও কিছু কিছু নীতিমালা আছে আমি দেখেছি, যেগুলো যেমন পর্যবেক্ষক নিয়োগ টিয়োগ ইত্যাদি নিয়ে আছে, প্রায় টোটাল বলতে গেলে 17টা। এর বাইরে সংবিধান। আরপিইউ হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন আইন, এগুলা হচ্ছে মেজর আইন আরপিইউ। এইখানে 243টি সংস্কার, 241টা সংস্কার প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু এর বাইরে আমাদের দলের পক্ষ থেকেও আমরা অনেক সংস্কার প্রস্তাব দিয়েছি। এগুলো সবকিছু আইনের খুঁটিনাটি পরিবর্তন, কোথাও একটি শব্দ, কোথাও একটি আইন, একটা লাইন, কোথাও একটি ধারা সংশোধন। এগুলো মেজর কিছু নয়, এগুলো ইতিমধ্যেই নির্বাচনের আগেই এগুলো সব সংশোধিত হয়ে যেতে পারে এবং হচ্ছেও তাই। কারণ ওইখানে সংবিধান পরিবর্তন করতে হচ্ছে না। তা আশা করি সেই সংস্কারগুলো হয়ে যাবে। আর নির্বাচন পরিচালনার জন্য যে সমস্ত আইন কানুন বিধিবিধান আপডেট করা দরকার, সেটা প্রতিনিয়ত হচ্ছে। যেমন আচরণ বিধিমালা তারা একটা প্রণয়ন করেছে, রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছে, আমরা আমাদের মতামত দিয়েছি। ইতিমধ্যে সেটা অন্যান্য দলও নিশ্চয় দিয়েছে, সেটা প্রণয়ন হয়ে যাবে। আরপিইউতে বিভিন্ন রকমের সংশোধন আসবে, যেমন আইন শৃঙ্খলা বাহিনী বলতে কি বোঝাবে, তার মধ্যে সশস্ত্র বাহিনীর সংজ্ঞাটা আগে বাদ দেওয়া হয়েছিল, সেটা আমরা বলেছি ইনক্লুড করতে হবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে ইত্যাদি। তবে নির্বাচন সংক্রান্ত যে দুই একটা সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে আমরা ঐকমত্য হয়েছি, সেটা পরবর্তীতে কার্যকর হবে। যেমন আগামীতে নির্বাচন কমিশন গঠিত হবে সরকারি দল, বিরোধী দল এবং জুডিশিয়ারির একজন প্রতিনিধি সহ একটা নিরপেক্ষ কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। সেটা পরবর্তীতে সংবিধান সংশোধনের পরে। এখন এই নির্বাচন কমিশন আছে, এটা একটা মেজর পদক্ষেপ জাতির জন্য। এটা আমারই প্রস্তাব ছিল, আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, সবাই গ্রহণ করেছে। এবং আমরা মনে করি ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন নিয়ে যাতে আর কোনো রকমের জটিলতা সৃষ্টি না হয় এবং নিরপেক্ষ একটা স্বাধীন কার্যকর নির্বাচন কমিশন গঠিত হয়, সেই লক্ষ্যে আমাদের এই প্রস্তাব। এটা পরে গৃহীত হবে। এই বিষয়ে জাতীয় ঐকমত্য হয়েছে, কারোই কোনো দ্বিমত নেই। আর ডিলিমিটেশনের ক্ষেত্রে একটা সাংবিধানিক সংস্কারের কথা আমরা এগ্রিড হয়েছি, সেটা হচ্ছে প্রতি 10 বছর পর অথবা প্রতি আদমশুমারির পর, যেটা আগে ঘটবে, সেই সময় একটা বিশেষজ্ঞ কমিটির মধ্য দিয়ে নির্বাচনী এলাকা, সংসদীয় এলাকা পুনর্নির্ধারিত হবে, ডিলিমিটেড হবে। সেটা এগুলো পরবর্তীতে এইবার প্রচলিত নিয়ম অনুসারে ডিলিমিট হচ্ছে।
যাই হোক, এই নির্বাচনী ব্যবস্থার জন্য আপনাদের যে প্রশ্ন যে আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে দিয়েই তো নির্বাচনটা করতে হবে, তাইলে আমরা কতটা আশাবাদী? এই তো বাস্তবতা হচ্ছে, বর্তমানে পুলিশের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুসারে আমাদেরকে ওভারনাইট পরিবর্তন করার কোনো সুযোগ এই মুহূর্তে নাই। কিন্তু তাদেরকে নির্বাচন পরিচালনার দায়িত্বে একটা জায়গায় রাখতে হবে। তার সাথে থাকবে অন্যান্য বাহিনী, বিজিবি, আনসার সহ, বিডিবি সহ, যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা এবার পালন করবে সেনাবাহিনী। তারা খুব সম্ভবত 1,00,000 সদস্য নিয়োজিত করার জন্য একটা পরিকল্পনা করছে সরকারের অনুরোধে। এবং এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, জনগণই এইবার সবচেয়ে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে চায়, এটা তাদের প্রত্যাশা। সুতরাং যখন জনগণের প্রত্যাশা এইরকম হবে যে নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান করা, নিজেদের ভোটাধিকার উৎসবের মতো করে প্রদান করা, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা গৌণ হবে। এখানে প্রার্থী মানসিকতা এবং ভোটারদের মানসিকতাই মুখ্য হবে। তা আশা করি সামনের দিনে মানুষ সেই ইতিহাসটা সৃষ্টি করবে। তো সুতরাং সবাই মিলে যদি আমরা নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ এবং একটা গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী যাতে গ্রহণযোগ্যতা পায় সেরকম নির্বাচন অনুষ্ঠান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেই জায়গায় আমার মনে হয় না অন্য কোনো শঙ্কা থাকবে। তাছাড়া এখন যে সার্ভেইলেন্স টিম হিসাবে যেভাবে দেশি এবং বিদেশি পর্যবেক্ষক থাকবে এবং সাংবাদিকদের যে ভূমিকা থাকবে, সেটা প্রণিধানযোগ্য। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের আলোচনার মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দল সময়ের সাথে অবিরাম প্রচেষ্টা চলেছে। সবাই একটা ঐকমত্যে এসছে কি কি বিষয়ে সংস্কার প্রয়োজন এবং কি কি বিষয়গুলো মৌলিক হিসাবে চিহ্নিত হয়েছে, এবং সেই মৌলিক বিষয়গুলো 19টা বিষয় হিসাবে ঐকমত্য কমিশন নির্ধারণ করেছে। যদিও এর বাইরে আরও একটা বিষয় আছে, পুলিশ কমিশন গঠন। সেটা যেহেতু সংবিধানে জায়গা নয়, সেটা এমনিতেই একটা আইনের মাধ্যমে পুলিশ কমিশন গঠন হবে, সেটা সহ 20টা। এই বিষয়গুলোতে মোরলেস সবাই ঐকমত্য পোষণ করেছে। কিছু কিছু নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে কয়েকটা বিষয়ে, আমরাও 4-5টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, অন্যরা হয়তো অন্য বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি বিশ্বাস করি জাতি যেখানে প্রতিনিধিত্ব করেছে, সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সবাই অংশগ্রহণ করেছে, তারাই তো জনগণের প্রতিনিধি। এবং তাদের সাথে এই গণ অভ্যুত্থানের ফসল হিসাবে যে জনগণের অভিপ্রায় হিসাবে গঠিত হয়েছে যে সরকার সাংবিধানিকভাবে, সেই সরকারের গঠিত ঐক্য কমিশনের সাথে সবাই বসছে। আমি এটাকে অভিহিত করেছি, এটাই জনগণের সার্বভৌম এখতিয়ার এবং সার্বভৌম অভিপ্রায়। সে অভিপ্রায়ের অভিব্যক্তিগুলো ঘটেছে সে আলোচনা। তার মধ্য দিয়ে জাতীয় ঐক্য কমিশনে যে সংস্কার প্রস্তাবগুলো আমরা গ্রহণ করেছি ঐক্যমতের ভিত্তিতে, একটা গ্রেটার কনসেনসাস হয়েছে, ব্রডার কনসেনসাস হয়েছে। হয়তো শতভাগ কোনো কোনো বিষয়ে একমত হওয়া যায়নি, নোট অফ ডিসেন্ট সহকারে হয়েছে। এগুলো বাস্তবায়নের জন্য এই যে জুলাই জাতীয় সনদ তারা প্রণয়ন করে আমাদের কাছে খসড়া পাঠিয়েছে, আমরা সেটার জবাব দিয়েছি যেন আমরা অঙ্গীকারাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ যে আপনারা যেভাবে প্রস্তাব করেছেন যে পরবর্তী জাতীয় সংসদে এগুলা যাবতীয় সংশোধনী সহ সব কিছু গ্রহণ করা হবে। তার আগে যেগুলো এই সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব, অধিকাংশই সংবিধানের সংস্কারগুলো বাদে, সেটা এই সরকার পূরণ করে যেতে পারে। এখানেই আমাদের ঐক্যমত্য। তা আমরা মনে করি এই প্রতিশ্রুতি, অঙ্গীকারনামা, এই সনদ, জাতীয় জুলাই সনদ সবাই স্বাক্ষর করলে সেটাই হবে ন্যাশনের কাছে একটা অঙ্গীকার, প্রতিশ্রুতি। এটা সমস্ত মিডিয়ায় যাবে, সমস্ত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় যাবে, ওয়েবসাইটে যাবে, সারা পৃথিবী দেখবে। হ্যাঁ, এর বাইরে এর কি আইনগত ভিত্তি থাকবে সেটা নিয়ে প্রশ্ন কয়েকটা পার্টি তুলেছে, কয়েকটা দল তুলেছে। এখানে আমার বক্তব্য হলো, সংবিধান সংশোধনী বাদে অন্যান্য যত সব সংস্কার প্রস্তাব আছে সবগুলো বর্তমান সরকার
এটা স্বাধীনভাবে করতে পারে। এখন দে আর অ্যাট লিবার্টি, যেহেতু একটা জাতির মধ্যে ঐকমত্য সৃষ্টি হয়েছে, সেই বিষয়গুলো তাদের কাছে পরিষ্কার এবং লিখিত আছে, তারা সেটা বাস্তবায়ন করেও যাচ্ছে। আপনারা লক্ষ্য করবেন যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অর্ডিন্যান্স পাস হচ্ছে, জারি হচ্ছে। এগুলো সেই সংস্কার প্রস্তাবেরই অংশ। আর কিছু কিছু সংস্কার প্রস্তাব তো আইন বা অধ্যাদেশ জারির বিষয়ই নয়, সেগুলো হচ্ছে এটা নির্বাহী আদেশের মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, অফিস আদেশের মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। এইভাবে সেই পার্টটা অ্যাকসেপ্টিং দি কনস্টিটিউশনাল পোর্শন, বাকিগুলো বাস্তবায়ন করা সম্ভব। এখন যে প্রশ্নটা মেইনলি আপনারা করছেন, যে সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদে এটা বাস্তবায়ন হবে, সেটা সবাই হয়তো মানছেন না। আপনারা লক্ষ্য করবেন মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে এবং ঘোষণাপত্রেও উল্লেখ করেছেন যে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে তা পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ বাস্তবায়ন করবে। আমরা সেটা অবশ্যই এটাকে অভিনন্দন জানাই, যে কারণ এটাই একমাত্র বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া সংবিধান সংশোধনের। এর বাইরে যদি কোনো প্রস্তাব থাকে, যে সমস্ত রাজনৈতিক দল বলছে যে এর বাইরে আইনি ভিত্তি থাকতে হবে, এখনই বাস্তবায়ন করতে হবে, সেই আলোচনায় যদি তারা আমাদেরকে আহ্বান করে আমরা অংশগ্রহণ করব। এর বাইরে যদি কোনো প্রক্রিয়া থাকে সংবিধান সংশোধনে গ্রহণের জন্য, সেই বিষয়ে আলোচনা হতে পারে। আমরা সবসময় আলোচনায় আগ্রহী। আলোচনার মধ্য দিয়ে যদি কোনো বৈধ প্রক্রিয়া বের করা যায় তাহলে ভালো। আমরা দক্ষিণ পন্থাও না, উত্তর পন্থাও না, আমরা বাংলাদেশের পন্থা, আমরা মধ্যপন্থা, মধ্যপন্থীতে বিশ্বাস করি। সেই জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি এবং সকল জনগণের প্রতিনিধিত্বকে নিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে কথা বলছি। কারণ আমরা একটা গণমানুষের সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল আমরা একটা গণমানুষের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মনে করি, এবং সেই হিসাবে আমরা সকল মানুষের সাথে, সকল রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করতে চাই এবং এই দেশের রাজনীতিতে একটা সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমরা সৃষ্টি করতে চাই, যাতে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ফিলোসফিক মতপার্থক্য থাকলেও সবাই যাতে জাতীয় স্বার্থে এক জায়গায় বসতে পারি, সেরকম একটা এনভায়রনমেন্ট, একটা আবহাওয়া আমরা সৃষ্টি করতে চাই, পরিবেশ সৃষ্টি করতে চাই, যার লক্ষ্যে আমরা সকল পন্থার সাথে আলোচনা করছি। এখন ইসলামপন্থী দল হিসাবে যাদেরকে আপনারা অবহিত করছেন, হ্যাঁ, তারা তো বাংলাদেশের রাজনীতির একটা অংশের প্রতিনিধিত্ব করে, এবং আরও বেশি করে বলবো যে যেখানে যে দেশে বাংলাদেশের জনগণের মধ্যে শতকরা 90% বেশি ইসলাম ধর্মাবলম্বী মুসলিম, তাদের একটা রাজনৈতিক সমর্থন না থাকলেও তাদের প্রতি একটা মানসিক সমর্থন আছে যে এই দেশে যারাই রাজনীতি করুক, আমরা যেমন বলি যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা যাবে না, শরিয়া বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না, এই বক্তব্য তারাও দেয়, আমরাও দেই। তো গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক সময় জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক বিষয়ে একটা কম্প্রোমাইজড ওয়েতে আইন প্রণয়ন করতে হয়, এবং সেই আইন প্রণয়ন করার সময় সকল মতাদর্শের মানুষদের সাথে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে যদি কোনো আইন প্রণয়ন করা যায়, সেই আইনটা ঠিকই, সেই আইনটা বাস্তবায়ন করা যায়। কিন্তু বিশাল জনগোষ্ঠীর মতামতের বাইরে, সেন্টিমেন্টের বাইরে যদি কোনো আইন প্রণয়ন করা হয়, সেই আইনটা কিন্তু বাস্তবায়ন করা যায় না বা খুব কঠিন বিতর্ক হয়। সেই জন্য আমরা একটা ঐক্যমত্য সৃষ্টির প্রচেষ্টা নিয়েছি, যাতে ভবিষ্যতের রাজনীতিতে এবং আগামী দিনের যে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই, সেই রাষ্ট্রে কোনো রকমের বড় রকমের বিভেদ না থাকে, জাতীয় ঐক্যটা থাকে,
সেই জন্য আমরা সবার সাথে আলোচনা করব এবং আমরা মনে করি বাংলাদেশের সবচাইতে বড় উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির এটা একটা দায়িত্ব। এটাকে জোটবদ্ধ বলবো কিনা জানি না, তবে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। এর বাইরেও নির্বাচন যেহেতু পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, নির্বাচনের একটা সময়সীমা নির্ধারণ হয়ে গিয়েছে, তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা পর্যায়ে আমরা মনে করব আমাদের সাথে লাইক মাইন্ডেড যারা আছে, যাদেরকে নিলে আমরা একটা এমনভাবে নির্বাচন করতে পারবো যাতে সব বিষয়ে আমাদের যেটা উদ্দেশ্য, যে শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, সেই হিসাবে আমরা আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে এখনো আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয় নাই, তবে করব না এরকম কথাও নয়। নট এক্স্যাক্টলি আপনি যেভাবে বলছেন যে আমি হাটহাজারী মাদ্রাসায় গিয়েছি, আমরা এটা এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীকে, তাদের সেন্টিমেন্টকে ধারণ করে। আর হেফাজত ইসলাম বাংলাদেশের আমির, সম্মানিত আমির জনাব মহিবুল্লাহ বাবুনগরীর সাথে আমরা দেখা করেছি, তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। তিনি বাংলাদেশের আলেম সমাজের একদম শীর্ষ মুরব্বী, তিনি হেফাজত ইসলামের বাংলাদেশের আমির, তিনি রাজনীতি করেন না এবং হেফাজত ইসলাম বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠনও নয়। যদিও হেফাজত ইসলাম বাংলাদেশের অধীনে যে সমস্ত সংগঠন বা ব্যক্তিত্ব আছেন, তার মধ্যে 5-6টি রাজনৈতিক সংগঠন আছে, তাদের সাথে আমরা রাজনৈতিক দল হিসেবে আলাদা কথা বলবো। তো এই সমস্ত যোগাযোগের একটা কারণ হচ্ছে আমরা কি চাই, তার সাথে যাতে বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে ধারণ করতে পারি, এক করতে পারি, সেটা সুবিধা, ভালো, সবার জন্য কল্যাণকর। আমি সরসিনার পীর সাহেবের সাথে দেখা করেছি, আমরা দোয়া চেয়েছি। তিনি কোন রাজনীতি করেন না, তার পূর্বপুরুষরাও রাজনীতির সাথে জড়িত ছিলেন না। আমাদের নেতা মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সরসিনার পীরের সাথে তার জীবদ্দশায় দেখা করেছিলেন, দোয়া নিয়েছিলেন বেশ কয়েকবার। সেই রীতি অনুসরণ করে আমরা তার সাথে দেখা করেছি, দোয়া চেয়েছি। এগুলো বাংলাদেশের জনগণের, অধিকাংশ জনগণের যে সেন্টিমেন্ট, সেগুলোকে পক্ষে রাখা, ধারণ করার জন্যই আমরা এই প্রচেষ্টাগুলো নিচ্ছি। এখানে সবগুলো যোগাযোগের মধ্যে রাজনীতি খুঁজলে হবে না। আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। বিএনপির নির্বাচনমুখী দল। এই নির্বাচন নিউট্রাল নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটাধিকার নিশ্চিত করার জন্য জনগণের এই দীর্ঘ সংগ্রাম আন্দোলন আমাদের করতে হয়েছে। নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময় আছে, তবে এটা হালনাগাদ করতে হয়। এখন যেহেতু নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে, আমাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী সিলেকশন এবং নির্বাচনী অন্যান্য প্রস্তুতি, রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম, এতে আমরা জোর দেব, অলরেডি দেয়া হয়েছে। তো প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে আপনাদের যে প্রশ্ন, আমরা সবসময় বলে এসছি যে জনগণ যাকে গ্রহণ করবে, যার জনপ্রিয়তা আছে, রাজনৈতিকভাবে আদর্শিকভাবে যাকে গ্রহণযোগ্য জনগণ মনে করবে নিজ নিজ এলাকায়, সেরকম প্রার্থীকে আমরা সিলেকশন করব। তবে রাজনীতিতে তার অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামে তার ত্যাগ তিতিক্ষা, এগুলোকে মূল্যায়ন করা হবে। আমরা বেশি গুরুত্ব দিচ্ছি যে জুলাই আগস্ট ছাত্রগণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সামনে রেখে যে সমস্ত প্রার্থীকে আমরা মনে করব যে তাদের মধ্য দিয়ে সেই জনমনের প্রত্যাশা বা ছাত্রগণ অভ্যুত্থানের প্রত্যাশা প্রতিফলিত হবে, বাস্তবায়ন করা সম্ভব হবে, সেই রকম প্রার্থী সিলেকশন করব। এবং অবশ্যই তার মধ্যে আমরা একটু
একটি অংশ, কিছু অংশ তারুণ্যের অংশ রাখতে চাই, যেহেতু তারুণ্যের রাজনৈতিক ভাবনাকে আমরা গুরুত্ব দিচ্ছি। এগুলো সবগুলোর বিবেচনায় নিয়ে আমরা প্রার্থী সিলেকশন করব। শুধুমাত্র পপুলারিটির উপর ভিত্তি করে যে কোনো প্রার্থী সিলেকশন আগের প্রথা মতো সেই জায়গায় আমরা যাব না। এবং ভবিষ্যতে আমরা চাই যে আগামী জাতীয় সংসদ যাতে একটি মেধাবীদের একটা পাঠশালা হয়, প্রতিভাবানদের যাতে স্থান হয়, সেরকম আমাদের চিন্তা চেতনা আছে। কারণ ওইটাই জাতীয় সংসদের এই সার্বভৌম হাউসটাই হচ্ছে জাতির সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুটাকে যদি আমরা মেধাভিত্তিক না করি, তাহলে জাতিকে তারা কন্ট্রিবিউট করতে পারবে না। সেই চিন্তা চেতনাও আছে। তারপরেও বাস্তবতা হচ্ছে রাজনীতির মাঠে যারা এত বছর কাজ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, রাজনীতিতে অবদান আছে, সেই দিকটাও আমাদের বিবেচনায় নিতে হবে। আমরা আগে যে সমস্ত প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছিলাম আমাদের পক্ষ থেকে, যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য যেন তিনি পদক্ষেপ নেন, সেই জায়গাতে আমরা ওই কথাগুলো বলেছিলাম এবং এখনো বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টার এই উপদেষ্টা মণ্ডলী, এই সরকারের চরিত্র যেন নিরপেক্ষ চরিত্র হিসেবে মানুষ বুঝতে পারে, সেরকম পদক্ষেপ তিনি নেবেন এবং আমি আশা করি তিনি অতি শীঘ্রই সেই ব্যবস্থা নিতে পারেন। আমাদের বিশ্বাস যে নির্বাচনের আগে যাতে অন্তত সরকারের নিরপেক্ষ চরিত্রটা নিশ্চিত হওয়া যায়, সেটা সবার জন্য মঙ্গল।